জানি না কেন প্রত্যেকদিন রাত হতেই আমার বউ আমার সঙ্গে ভালোবাসার নাটক করত এবং সকাল হতেই সে আমাকে না চেনার ভান করত। সকাল হতেই সে বলতো আমি কে এবং আমি কেন তার সঙ্গে আছি। আসলে গরিব হলেও আমি ভীষণ সুদর্শন পুরুষ ছিলাম। আমার নাম সন্দীপ। আমি আমার বউকে ভীষণ ভালোবাসতাম, এটা জানা সত্ত্বেও যে সে আমাকে মোটেও পছন্দ করতো না। এমনকি বিয়ের পরে আমার বউয়ের ব্যাপারে একটা অনেক বড় সত্যি কথা জানতে পেরেছিলাম। সেটা জানার পরেও আমি তাকে অনেক ভালোবাসতাম। আসলে আমার বউ নাকি আমার সঙ্গে বিয়ে করার আগে সে নাকি নিজে থেকেই ২-৩ বার নিজের বিয়ে ভেঙে দিয়েছিল। এমনকি আমার সঙ্গে বিয়ে করার আগে সে যেই ছেলেটির সঙ্গে বিয়ের মণ্ডপে বসেছিল, সে মণ্ডপে বসেও ওই ছেলেটার সঙ্গে নিজের বিয়ে ভেঙে দিয়েছিল। আমার বউয়ের নাম রিচা। বিয়ের পরে আমি যখন নিজের বউকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন সে আমাকে বলেছিল, তোমার বাড়ি এত ছোট? তোমার বড় গাড়ি দেখে তো আমি ভেবেছিলাম তোমার বাড়িটাও অনেকটাই বড় হবে, কিন্তু তোমার বাড়ি তো অনেক ছোট। আমার বউয়ের কথা শুনে বুঝতে পেরেছিলাম যে তাকে হয়তো আমার বাড়িটা পছন্দ হয়নি। আমি তখন তাকে বলেছিলাম, এবার যেহেতু তুমি আমার বাড়িতে চলে এসেছো, তাই তুমি তোমার মতো করে আমার বাড়িটাকে সাজিয়ে দেবে। এমনকি সে তো আমাদের ছোট বাড়ি দেখে আমার সঙ্গে ফুলশয্যার রাতও করেনি, এবং এটা আমি পরে জানতে পেরেছিলাম। কিন্তু আমার ঘর ছোট হলেও বিয়ের দিন ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তারপর ঘরে ঢোকা মাত্রই আমার বউ বলল, তোমার ঘরের বিছানাটাও তো অনেক ছোট। এই বিছানাতে আমাদের দুইজনের ঘুমোনো হবে না, কারণ আমি হাত পা ছড়িয়ে ঘুমোই। আর এমনিতেও আজকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি একটু আরাম করে ঘুমোতে চাই। আমার বউ যখন বলেছিল তার নাকি ওই ছোট্ট বিছানায় ঘুমাতে অসুবিধা হবে, তাই ফুলশয্যার রাতে আমি তাকে বলেছিলাম, তুমি বিছানাতেই শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে যাব। আমি সারা রাত নিচে শুয়েছিলাম এবং রিচা বিছানাতেই শুয়েছিল। সকাল ৭টার সময় যখন আমার বোন আমার ঘরের দরজায় বাড়ি দিয়ে বলল, দাদা ও বৌদি তোমরা উঠে পড়ো, তখন সকাল ৭টা বাজছিল। আমার বোনের আওয়াজ পেয়ে তো আমি উঠে পড়েছিলাম, কিন্তু আমার বউ তখনও ঘুমোচ্ছিল। তারপর আমি যখন ঘুম থেকে উঠে তার দিকে তাকালাম, তখন তার সুন্দর ও মিষ্টি চেহারার দিকে কিছুক্ষণের জন্য তাকিয়েই থেকে গেছিলাম। তারপর আমি যখন তার পাশে গিয়ে তার হাতটা ধরলাম ও মাথায় হাত বুলাতে শুরু করলাম, তখন সে হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়ে আমার সঙ্গে যা ব্যবহার করেছিল, তাতে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়ে পড়েছিলাম। কারণ সে যখন ঘুম থেকে উঠল, তখন তার মাথা থেকে আমার হাতটাকে অনেক জোরে সরিয়ে দিয়ে বলল, তুমি কে এবং আমাকে ছোঁয়ার সাহস কি করে হলো? আমি এখানে কি করছি? তারপর সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আমাকে বলল, তুমি কিসের জন্য আমার সঙ্গে আছো এবং আমার বাবা মা কোথায়? হঠাৎ করে তার ওই রকম ব্যবহার দেখে আমি তো চমকে উঠেছিলাম। তারপর আমি তার কাছে গিয়ে মুচকি হেসে বললাম, তুমি কি সকাল সকাল আমার সঙ্গে ঠাট্টা করছো? আমার বউ তখন অনেক রেগে গিয়ে বলল, তুমি আমার থেকে দূরে থাকো, খবরদার আমার কাছে আসবে না, নইলে আমি কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দিব। এই বলে সে তাড়াতাড়ি করে আমার ঘরের বাথরুমে ঢুকে দরজাটাকে ভেতর থেকে লক করে দিল। প্রথমে তার ওই রকম ব্যবহার ও কথাবার্তা শুনে ভেবেছিলাম সে হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে সে আমার সঙ্গে ঠাট্টা নয়, সে তো সত্যি আমাকে না চেনার ও না জানার ভান করছিল। আমার বউয়ের ওই রকম অদ্ভুত ব্যবহার দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। তারপর সে যখন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বাথরুম থেকে বের হয়নি, তখন আমি ঘাবড়ে গিয়ে বাথরুমের দরজায় বাড়ি দিতে শুরু করেছিলাম। অনেকক্ষণ বাথরুমের দরজায় বাড়ি দেওয়ার পরে সে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আমাকে বলেছিল, আপনি কি আমাকে এখানে জোর করে তুলে নিয়ে এসেছেন? দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন, আমি আমার বাড়ি যেতে চাই। তার কথাবার্তা শুনে তো বুঝতে পেরেছিলাম যে সে হয়তো সব কিছু ভুলেই গেছে, যে গতকালকেই তো তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। সে যখন বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, তখন আমি চেষ্টা করেছিলাম তাকে মনে করানোর যে তার সঙ্গে আমার গতকালকেই বিয়ে হয়েছে, কিন্তু সে আমার কোনো কথা শুনতে রাজি হয়নি। তখন আমি বাধ্য হয়ে তাকে তার বাবার বাড়ি নিয়ে গেছিলাম। সেখানে যাওয়ার পরেই তো আমার শ্বশুর শাশুড়িকে তাদের মেয়ের ব্যাপারে সব কিছু বলতে হয়েছিল।
তারপর আমার বউয়ের ব্যাপারে শ্বশুর-শাশুড়ি যেই কথাগুলো বলেছিল, সেগুলো শুনে আমার একটু খারাপ লেগেছিল। কারণ ওই কথাগুলো আমার শ্বশুর-শাশুড়িকে বিয়ের আগেই আমাদেরকে বলা উচিত ছিল। তারপর আমার শ্বশুর-শাশুড়ির কথা অনুযায়ী আমার বউকে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এবং ওই ডাক্তারটা আমারই বন্ধু ছিল। শ্বশুর-শাশুড়ির কাছে যখন আমার বউয়ের ব্যাপারে সবকিছু সত্যি কথা জেনেছিলাম, তখন আমার বউ আমাকে বলেছিল, "আমরা যেহেতু তোমাদের থেকে সবকিছু সত্যি কথা লুকিয়ে রেখেছিলাম, তাই তুমি চাইলে আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে পারো। কারণ আমাদের বিয়ে হতে সবে ১ দিন হয়েছে। তাই আমি চাই না তুমি জোর করে আমার সঙ্গে এই সম্পর্কে থাকো। আর এমনিতেও এত বড় সত্যি কথা জানার পরে যে কোনো মানুষেরই রাগ হবে। তুমি আমাকে ছেড়ে দিলে এটাই ভাববো যে আমার কপালে তো এটাই লেখা ছিল।" আমার বউয়ের সব কথা শোনার পরে তাকে বলেছিলাম, "রিচা, তোমার সঙ্গে আমি বিয়ে করেছি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য নয়। তোমাকে আমি ভালোবাসি এবং তোমার এখন যা কষ্ট আছে সেই কষ্টগুলো আমি তোমার সঙ্গে ভাগযোগ করে বেটে নিব। আমি তোমাকে সুস্থ করে তুলব।" তার ব্যাপারে সবকিছু সত্যি কথা জানার পরেও আমি যখন তাকে ছাড়তে চাইনি, তখন সে কিন্তু অনেক বেশি আশ্চর্য হয়েছিল যে সবকিছু জানার পরেও আমি তাকে ছাড়তে রাজি নয়। আমি বউকে বলেছিলাম যে আমার একটা বন্ধু আছে যে খুব ভালো ডাক্তার এবং আমার ওই বন্ধুর কাছেই তার চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ভেবেছিলাম এই কথাটা শুনে আমার বউ খুশি হয়ে যাবে, কিন্তু জানি না কেন আমার বউ এই কথাটা শুনে খুশি হয়নি। তারপর কিছুদিন পরে যখন তাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে গেছিলাম তার অসুখের ব্যাপারে কথা বলতে, ঠিক তখনই আমার শাশুড়ি আমাকে ফোন করেছিল এবং নিজের মেয়ের দিক থেকে উনি আমার কাছে ক্ষমাও চেয়েছিলেন। এবং ওই সময় আমার বউ কিন্তু আমার বন্ধুর ঘরের ভেতরেই ছিল এবং আমি আমার বন্ধুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। আমি যে ওই সময় শাশুড়ির সঙ্গে কথা বলেছিলাম এই কথাটা কিন্তু আমার বউ জানতো না। আসলে আমার বউয়ের ব্যাপারে সত্যিটা জানার পরে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। সেদিন আমার বউ যখন আমাকে না চেনার ভান করেছিল এবং নিজের বাবার বাড়ি আসার জন্য জেদ লাগিয়ে বসেছিল, তখন বাধ্য হয়ে তার বাবার বাড়ি তাকে নিয়ে এসেছিলাম। তখন আমার শ্বশুর ও শাশুড়ি পার্সোনালভাবে তাদের মেয়ের ব্যাপারে যে কথাটা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কারণ আমার বউয়ের কোনো অসুখ ছিল না। সে বলেছিল তার নাকি ভুলে যাওয়ার অসুখ আছে এবং সে নাকি যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যায় এবং যে কাউকেই ভুলে যায়। সে নিজের ব্যাপারে এত বড় মিথ্যে কথা আমাকে বলেছিল। শুধু তাই নয়, তার বাবা মাকেও বলেছিল যে তারা যাতে আমাকে তাদের মেয়ের ব্যাপারে মিথ্যে কথা বলে এবং আমার বউ তার বাবা মাকে বলেছিল তারা যাতে আমাকে বলে তাদের মেয়ের এই অসুখটার ব্যাপারে আমার থেকে লুকিয়েছে। কিন্তু আমার শ্বশুর ও শাশুড়ি আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল যে তার মেয়ে খুব লোভী এবং সে একটা ছেলের মধ্যে সব রকম গুণ চায়। এর আগেও নাকি সে ৩টে ছেলের সঙ্গে নিজের বিয়ে ভেঙেছে। এমনকি আমার আগে যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার সঙ্গে মণ্ডপে বসার পরেও আমার বউ একটা সামান্য কারণের জন্য তার সঙ্গে বিয়ে ভেঙে দেয়। আমার শ্বশুর শাশুড়ি যখন তার কাছে বিয়ে ভাঙার কারণ জানতে চায় তখন সে বলেছিল ছেলেটা নাকি একটু অহংকারী, যার জন্য সে নাকি ওই ছেলেটার সঙ্গে চিরকাল জীবন কাটাতে পারবে না, যেই ছেলেটা তাকে অহংকার দেখাবে। আমার শ্বশুর শাশুড়ি তাদের মেয়েকে আটকাতে পারেনি। আসলে সে সবসময় নিজের মনমানিই করত। সে তার বাবা মায়ের কোনো কথা শুনতো না। এমনকি সে তো এটাই জেদ লাগিয়ে বসেছিল যে সে এমন কোনো ছেলেকে বিয়ে করবে যে দেখতে খুব সুন্দর হবে, খুব হ্যান্ডসাম হবে এবং অনেক স্মার্ট হবে এবং সে অনেক ধনীও হবে। এই সবগুলো গুণ সে একটা ছেলের মধ্যেই খুঁজছিল এবং সে যখন আমার স্মার্টনেস, সৌন্দর্য দেখে এবং আমার বড় গাড়ি দেখে আমাকে পছন্দ করেছিল, সে আমার বাড়ি গিয়ে যখন দেখল যে আমার বাড়ি তার চাহিদার তুলনায় ছোট, তখন সে নিজের মনে প্ল্যান করেছিল যে সে কোনো রকমভাবে এই সম্পর্কটা ভেঙে দেবে। তাই সে বিয়ের পরের দিন সকালেই আমাকে না চেনার ভান করেছিল এবং সে তার বাবা মাকে ফোন করে বলেছিল যে তারা যাতে আমাকে মিথ্যে কথা বলে যে তাদের মেয়ের অনেক বড় অসুখ আছে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এবার তাদের মেয়ের কোনো কথা শোনেনি। তাই তারা আমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল।
আমি যেহেতু আমার বউকে অনেক ভালোবাসতাম, তাই আমি শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিলাম যে এই ব্যাপারে আমি আমার বউকে কিচ্ছু বলবো না, যে ওনারা আমাকে তার ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছেন। অথচ আমি শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিলাম যে রিচাকে ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসব এবং তার মনের ভুল ধারণাটাও দূর করব, যে একটা মানুষের মধ্যে কখনোই সব রকম গুণ খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা গুণ থাকে। আমার শাশুড়ির সঙ্গে ফোনে কথা বলার পরে যখন আমার বন্ধুর ঘরের ভিতরে গেলাম, তখন আমার বন্ধু কিন্তু রিচার সঙ্গে তার অসুখ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিল এবং তাকে বিভিন্ন রকম প্রশ্নও করেছিল, যেটা তার জীবনের সঙ্গে জড়িত ছিল এবং প্রথম কখন তার এই অসুখটা দেখা দিয়েছিল, এইগুলো সব রকম প্রশ্ন আমার বন্ধু আমার বউকে জিজ্ঞেস করেছিল এবং তাকে বেশ কিছু ওষুধও লিখে দিয়েছিল এবং বলেছিল 15 দিন পরে আবার রিচাকে নিয়ে আসতে হবে। ভেবেছিলাম তার ব্যাপারে সব কিছু জানার পরেও আমি না জানার ভান করব এবং তাকে অনেক ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু রিচার ব্যবহার তো দিন দিন এতটাই খারাপ হতে শুরু হয়েছিল যে, যেটা আমার সহ্যের বাইরে ছিল। সে সারা রাত ঠিক থাকতো, কিন্তু সকাল হতেই তার নাটক শুরু হয়ে যেত এবং সে আমাকে না চেনার ভান করত। পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে, তখনই আমি টিভিতে আমাদের বিয়ের ভিডিও চালু করে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে যখন সে টিভিতে আমাদের বিয়ের ভিডিওটি দেখেছিল, তখন সে আমাকে না চেনার নাটক করতে পারেনি এবং সেই নাটকটা জারি রাখতে পারেনি এবং সকালে উঠে আমি নিজের হাতে তাকে চা করে এনে দিতাম, যাতে সে আমার ভালোবাসাটা বুঝতে পারে। সেদিন তার নাটক করার আগেই আমি বিয়ের ভিডিওটা চালিয়ে দিয়ে বলেছিলাম, তুমি যেহেতু সকালবেলা ভুলে যাও, তাই দেখো আজকে আমাদের বিয়ের ভিডিওটি টিভিতেই চালু করেছি, যাতে তুমি মনে করতে পারো যে আমাদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। আমাদের বিয়ের ভিডিওটি দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে আমার দিকেই তাকিয়েছিল। এমনকি আমি যখন তাকে ছাড়তে রাজি হয়নি, তখন সে কিন্তু আমার বাড়ির লোকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। বিয়ে হতে সবে 8-9 দিন হয়েছিল, তার মাঝে সে আমার মা ও বোনের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছিল। সেদিন রিচা আমার মাকে বলেছিল তার জন্য যাতে বাইরে থেকে কোনো সিল করা জলের বোতল নিয়ে আসা হয়, কারণ সে নাকি আমাদের বাড়ির জল খেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে এবং তার জন্য যাতে ভালো ভালো থালা বাসনের ব্যবস্থা করা হয় এবং তার থালাবাটি যাতে সবার থেকে আলাদা করে রাখা হয়। তখন কিন্তু আমার মা ও বোন বলেছিল তারাও তো এই জল খায় এবং তাদের তো কোনো অসুবিধে হয় না। আমার মা ও বোন বুঝে গেছিল যে আমার বউ তাদের অপমান করছে এবং আমি তো খুব ভালোভাবেই জানতাম যে আমার বউ কী কারণে এইসব করছিল। আমার বউ তাদেরকে মানসিকভাবে অত্যাচার করার জন্য এই ধরনের ব্যবহার করত, যাতে আমার বাড়ির লোক বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তাও আমি সব কিছু সহ্য করে আমার মা ও বোনকে বলেছিলাম আমার বউ যেহেতু অসুস্থ আছে, তাই তারা যাতে আমার বউয়ের কোনো কথার খারাপ মনে না করে। এমনকি আমি আমার বউকে এতটাই ভালোবাসতাম যে আমার বাড়ির লোককে বলিনি যে আমার বউ তো অসুস্থ হওয়ার নাটক করছিল। আমার মা ও বাবা আমার বউয়ের ব্যাপারে সত্যি কথা জানলে তারা আমার বউকে খারাপ ভাববে, এই কারণে আমি তাদের থেকে এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছিলাম যে আমার বউ তো আমার সঙ্গে থাকতে রাজি নয়, সে তো এই বিয়েটা ভেঙে দিতে চায়। আমি শুধু জোর করে এই বিয়ের বন্ধনে তাকে আটকে রেখেছিলাম। আমার বাড়ির লোক তো রিচার ব্যাপারে এটাই জানতো যে আমার বউ মানসিক দিক দিয়ে অসুস্থ আছে এবং আমি তাকে একটা ডাক্তার দেখাচ্ছি। সে যেহেতু অসুস্থ আছে, তাই সে বাড়ির লোকজনেদের ভুলে যায়, তার মনে কিছু থাকে না। তাই আমার মায়ের সঙ্গে রিচা খারাপ ব্যবহার করলেও আমার মা তাকে কিচ্ছু বলতো না। ওদিকে আমার বউয়ের কিছু মনে না থাকলেও 5 দিন পর পর আমার বন্ধুর কাছে গিয়ে চিকিৎসা করার কথা কিন্তু তার খুব ভালোভাবেই মনে থাকতো। বিয়ের পরে আমার বউ নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে সারাদিন ঘরের ভিতরে শুয়ে থাকতো। সে আমার মায়ের কোনো কাজে সাহায্য করে দিত না। এমনকি বিয়ে হতে 15 দিন হয়ে গেছিল, কিন্তু সে আমার সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক করেনি। আমি তো খুব ভালোভাবেই জানতাম তার কোনো অসুখ নেই, সে একদম সুস্থ আছে। কিন্তু আমাকেও তার সঙ্গে নাটক করতে হয়েছিল এবং সে যেহেতু অসুস্থ ছিল, এই কারণে আমিও তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে পারিনি। আমি তার কাছে গেলেই বলতো তার শরীর খারাপ আছে এবং সে আমার কাছে কিছুদিন সময় চায়।
এমনকি সারাদিন সবকিছু ভুলে যাওয়ার নাটক করত। কিন্তু যখনই আমার ডাক্তার বন্ধু গৌতমের কাছে যাওয়ার ডেট থাকতো তখন সে সকালবেলা উঠে বাড়িতে সবাইকে বলে দিত যে আজকে তার ডাক্তার দেখানোর ডেট আছে। আমার মা সেদিন আমাকে বলেছিল, বৌমার তো কোনো কিছু মনে থাকে না, কিন্তু তোর বন্ধু গৌতমের কাছে চিকিৎসা করার কথা তার কিভাবে মনে থাকে? আমার মায়ের যখন আমার বউয়ের উপরে সন্দেহ হয়েছিল তখন মাকে বাধ্য হয়ে কিন্তু রিচার ব্যাপারে আমাকে সবকিছু বলতে হয়েছিল। রিচা কী কারণে এইসব নাটক করছে সব সত্যি কথা শোনার পরে মা বলেছিল, মেয়েটা যখন তোর সঙ্গে সংসার করতে চায় না, তাহলে তুই কেন ওকে নিজের সত্যিই ভালোবাসা দিয়ে বৃথা চেষ্টা করছিস এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার? জোর করে কাউকে কখনো কোনো সম্পর্কে টিকিয়ে রাখা যায় না। তুই অনেক বড় ভুল করছিস। ওই সময় আমি মায়ের কাছে হাত জোর করে বলেছিলাম মা যাতে আমাকে সাহায্য করে এবং রিচা যাতে খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারে। আমাদের বিয়ে হতে প্রায় ২০ দিন হয়ে যাওয়ার পরে একদিন আমার বাবা ও রিচা যখন বাড়িতে ছিল এবং আমি ও মা মন্দিরে গেছিলাম, তখন রিচা আমার বাবার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করেছিল যে সেদিন আমি সব কিছু ভুলে গিয়ে তাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হয়েছিলাম। কারণ সেদিন যখন আমি ও মা মন্দির থেকে বাড়ি ফিরে আসি তখন দেখি আমাদের বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে এবং রিচা আমার বাবাকে উল্টো পাল্টা কথা বলে অপমান করছে। আমি যখন এর কারণটা জানতে চাইলাম তখন রিচা বলল আমার বাবা নাকি তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। আমি তো এটা কোনো মতেই বিশ্বাস করতে পারিনি যে আমার বাবা এই রকম অশ্লীল কাজ করতে পারে। কারণ আমার বাবা তো রিচাকে নিজের মেয়ের মতোই অনেক ভালোবাসতো। আমার বাবা ইলেকট্রিক অফিসে কাজ করত এবং বাবা রিটায়ার হতে আর মাত্র কিছুদিন বাকি ছিল। বাবা যখন ইলেকট্রিক অফিস থেকে বাড়ি ফিরে আসতো তখন রিচার জন্য তার পছন্দের কিছু না কিছু খাবার নিয়ে আসতো। সেদিন আমার বাবার অফিস ছুটি ছিল এবং বাবা বাড়িতেই ছিল। আসলে সেদিন আমার ও মায়ের মন্দির যাওয়ার পরে নাকি রিচার অনেক বেশি শরীর খারাপ করে। তাই আমার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমার বাবা যখন দেখল রিচার অনেক শরীর খারাপ তখন তার হাত ধরে তাকে ধীরে ধীরে গাড়িতে করে বসিয়েছিল এবং গাড়িতে বসানো মাত্রই রিচা নাকি আমার বাবার ঘাড় ধরে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। রিচার চিৎকারের আওয়াজ শুনে আমাদের বাড়ির আশেপাশের লোকেরা গাড়ির কাছে এসে দেখে আমার বাবা রিচার উপরে শুয়ে আছে। আসলে রিচা ইচ্ছে করে আমার বাবাকে বদনাম করার চেষ্টা করেছিল। সে জোর জবরদস্তি আমার বাবাকে জড়িয়ে ধরেছিল এবং রিচা খুব ভালোভাবেই জানতো যে আমরা তার এই ব্যাপারে কোনো কথাই বিশ্বাস করব না। তাই সে আমাকে বলেছিল, তোমার যদি বিশ্বাস না হয় যে তোমার বাবা আমার সঙ্গে খারাপ কাজ করেছে, তাহলে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো। ওই সময় আমার বাবা কেঁদে কেটে আমার হাত ধরে বলেছিল যে উনি কোনো খারাপ কাজ করেননি এবং উনি জানেন না যে রিচা কেন আমাকে অপমান করার চেষ্টা করছে। কিন্তু আমি পুরো ব্যাপারটা বুঝে গেছিলাম যে রিচা কী কারণে এই রকম করছে। কিন্তু আমার বাড়ির লোক তো জানতো না, তারা তো নির্দোষ ছিল। সেদিন আমি নিজের রাগ সামলাতে না পেরে তার হাত ধরে টানতে টানতে বাইরে এসে বলেছিলাম, তোর অনেক দিন ধরেই এই নাটকগুলো সহ্য করছি, আর তুই যেটা চাইছিস সেটা কখনোই হবে না। আমি জানি তুই আমার থেকে মুক্তি পেতে চাইছিস, কিন্তু আমি তোকে ছাড়বো না। আমি তোকে ডিভোর্স দিব না। তোকে আমার বাড়ি পছন্দ নয়, তাই তো? আমি তোকে আজ দেখাবো যে একটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে কি কি করতে পারে। ভেবেছিলাম তোকে ভালোবাসা দিয়ে নিজের করে নেব, কিন্তু তোর মতো মহিলা আমার ভালোবাসার যোগ্যই নয়। সব কিছু জেনেও আমি চুপচাপ ছিলাম। এই বলে আমি তার হাত ধরে টানতে টানতে তাকে আমার গাড়িতে বসে একটা ছোট্ট গলি দিয়ে পাশের গ্রামে নিয়ে গেছিলাম এবং সেখানে একটা ছোট্ট ঘর ছিল। ওই ঘরের মধ্যে একটা রান্নাঘর ও একটা ভাঙাচোরা শোয়ার ঘর ছিল। ওই ঘরে নিয়ে এসে বলেছিলাম, আমি তোকে ডিভোর্স দিব না। আমার সব কথা শোনার পরে রিচা আমাকে বলল, তার মানে তুমি আমার ব্যাপারে সব কিছু জানো যে আমি এইগুলো নাটক করছিলাম? তাহলে তুমি আমাকে ছেড়ে দাও না কেন? আমি তোমার সঙ্গে থাকতে চাই না। তোমার মতো গরিব মানুষের সঙ্গে আমি চিরকাল কাটাতে পারবো না। তোমার বড় গাড়ি দেখে ভেবেছিলাম তোমার বাড়িটাও অনেক বড় হবে, কিন্তু তুমি তো গরিব এবং তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। তোমার এই সুন্দর চেহারা দেখে আমি ফেঁসে গেছি। তাই আমি তোমার থেকে মুক্তি পেতে চাই। আমি তখন আমার বউয়ের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তোকে আমি কোনো দিন ডিভোর্স দিব না, আর তোকে আমি আমার ওই বাড়িতেও নিয়ে যাব না। আজ থেকে তুই এই ঝুপড়ি ঘরেই থাকবি। ওই বাড়িটা দেখার পরে রিচা বলেছিল, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি এখানে থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি এই রকম ঝুপড়ি ঘরে থাকতে পারবো না।
কিন্তু আমি তার কোনো কথা শুনিনি। আমি তাকে ওখানেই ফেলে আবার নিজের বাবা-মায়ের কাছে ফিরে এসেছিলাম এবং বাড়ি এসে আমার বাবা ও মায়ের কাছে হাত জোড় করে বলেছিলাম, তারা যাতে আমাকে ক্ষমা করে দেয়। কারণ সবকিছু জানার পরেও আমি ওই মহিলার কাছে ভালোবাসার আশা করেছিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসা পেয়ে সেও সবকিছু ভুলে গিয়ে নিজের চরিত্র ও স্বভাব পরিবর্তন করে আমাকে নিজের স্বামীরূপে গ্রহণ করবে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সে পুরো পাড়ার সামনে আমার বাবাকে অপমান করবে। এমনকি সেদিন আমার বাবার দুশ্চিন্তায় এত বেশি শরীর খারাপ হয়েছিল যে বাবার হার্ট স্ট্রোক হয়ে যায়। তারপর বাবাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। সেদিন ডাক্তারে বলেছিল অতিরিক্ত চিন্তার কারণে আজ বাবার এই রকম অবস্থা হয়েছে। আর বাবার এই অবস্থার পেছনে শুধুমাত্র আমার বউয়ের হাত ছিল। সেদিন আমার মা বলেছিল, আর কি কিছু বাকি রয়েছে আমাদের মান সম্মান মাটিতে মেশানোর জন্য? মা বলেছিল, তুই কি এখনও ওই মহিলার ভালোবাসার আশা করবি যে তোর বাবাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? সেদিন আমি কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরে বলেছিলাম, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব এবং এমনভাবে নেব যে আমার বউ নিজের ভুল অবশ্যই বুঝতে পারবে। সেদিন আমার শ্বশুর শাশুড়ি হাসপাতালে এসেছিল আমার বাবাকে দেখতে এবং তারাও খুব লজ্জিত ছিল তাদের মেয়ের কাণ্ডকলাপ দেখে। সেদিন সন্ধ্যাবেলায় যখন আবার আমি ওই ঝুপড়ি ঘরে আমার বউয়ের সঙ্গে দেখা করতে গেলাম, তখন দেখি সে ওই ঘরের মধ্যে ছিলই না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি সে ওই ঝুপড়ি ঘরে ফিরে এসেছে। সে যখন বাড়ি ফিরে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে সন্ধ্যাবেলায় আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে তখন আমাকে বলেছিল, তুমি আমার কেউ না, তাই আমি তোমাকে কোনো কথা বলবো না। আমি কোথায় গেছিলাম, কি করছিলাম, আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করি না এবং করবও না। আর তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। সেদিন আমি অনেক জোরে শক্ত করে তার হাত ধরে বলেছিলাম, তুই ডিভোর্স নিবি তাই তো? ঠিক আছে, তোকে আমি ডিভোর্স দিব, কিন্তু একটা শর্ততেই তোকে ডিভোর্স দিব। ওই শর্তটা হচ্ছে তোকে আমাদের পুরো পাড়া প্রতিবেশীর সামনে সত্যি কথা বলতে হবে যে তুই আমার বাবাকে কেন অপমান করেছিলিস। এটা বলে যে আমার বাবা নাকি তোর সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। এই মিথ্যে অপবাদটা তোকে আমাদের প্রতিবেশীর সামনে আবার ফেরত নিতে হবে। তবে আমি তোকে ডিভোর্স দিব। তার কাছে আর যখন কোনো উপায় ছিল না ডিভোর্স নেওয়ার, তখন সে আমার এই শর্তটা মেনে নিয়েছিল। তার পরের দিন সে আমার কথা মতো আমার বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীর সামনে, এমনকি সেদিন আমি তার বাবা মাকেও ডেকেছিলাম এবং সে সবার সামনে নিজের ভুল স্বীকার করেছিল যে সে আমার বাবার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। আমার বাবার কোনো দোষ নেই, সে জেনে বুঝে আমার বাবাকে দোষারোপ করেছিল এবং কী কারণে এইসব করেছিল সে ওই কারণটাও বলেছিল যে শুধুমাত্র আমার থেকে ডিভোর্স পাওয়ার জন্য সে এই সব নোংরা কাজগুলো করেছিল। তারপর আমি তাকে বলেছিলাম সে যাতে সবার সামনে আমার বাবার পা ধরে ক্ষমা চায়। তখন সে আমার বাবার পা ধরেও ক্ষমা চেয়েছিল। আমি জানতাম সে এইগুলো মন থেকে করেনি, সে তো শুধুমাত্র ডিভোর্স পেপারটা পাওয়ার জন্য আমার কথা মেনেছিল। তখন আমার শাশুড়ি তার মেয়ের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, ছি, তোকে তো আমার নিজের মেয়ে বলতেই লজ্জা লাগছে। তাই আজকের পর থেকে তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা এটাই ভেবে নেব যে আমাদের একমাত্র মেয়ে মারা গেছে। তারপর সে আমার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার ১ ঘন্টা পরে আমার বন্ধু গৌতম আমাকে ফোন করে তার নিজের বাড়িতেই ডাকে। গৌতমের বাড়ি যেহেতু অনেক বড় ছিল, কিন্তু সত্যিই কি সেটা গৌতমের বাড়ি ছিল? এবার আপনারা যে সত্যি কথাটা শুনবেন সেটা শুনে কিন্তু আপনারাও চমকে উঠবেন। আমার বন্ধু গৌতম যখন আমাকে ডাকে তখন আমি সেখানে যাই এবং আমি খুব ভালোভাবেই জানতাম যে সেখানে গিয়ে আমি কি দেখতে পাবো। সেখানে গিয়ে আমি যা ভেবেছিলাম সেটাই দেখতে পেয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমার বউ গৌতমের সঙ্গেই ছিল। আসলে আমার বউ গৌতমের বিশাল বড় বাড়ি ও তার ডাক্তারি দেখে সে আমাকে ডিভোর্স দিয়ে গৌতমকে বিয়ে করার স্বপ্ন দেখেছিল। এমনকি সে লুকিয়ে গৌতমের সঙ্গেও দেখা করত এবং সে আমার বন্ধু গৌতমকে বলেছিল সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে গৌতমকে বিয়ে করবে। আসলে গৌতমকে আমি আগে থেকেই আমার বউয়ের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম যে আমার বউ সব কিছু ভুলে যাওয়ার নাটক করে, যেটার ব্যাপারে আমার বউ কিছুই জানতো না। আর ওই বড় বাড়িটা তো গৌতমের ছিলই না। আমি আমার বউকে যে ঝুপড়ি ঘরে নিয়ে গেছিলাম সেই ঝুপড়ি ঘরটাই আমার বন্ধু গৌতমের ছিল। আসলে আমি যখন গৌতমকে বলেছিলাম
যে সে যাতে ডাক্তার সেজে আমার বউয়ের চিকিৎসা করার নাটক করে। তখন সে আমার সব কথা শুনে আমার সাহায্য করতে রাজি হয়েছিল এবং ওই বিশাল বড় বাড়িটা আমার বন্ধু ভাড়ায় নিয়েছিল এবং তার ওই বিশাল বড় বাড়ি দেখে আমার বউ তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল এবং আমার বন্ধু আমাকে ফোন করে এই সব কথা বলেছিল এবং আমার বউ যখন তার সঙ্গে বিয়ে করার কথা বলেছিল, তখন গৌতম বলেছিল তাকে আমার থেকে আগে ডিভোর্স নিতে হবে। তারপরেই আমার বন্ধু গৌতম তাকে বিয়ে করবে এবং সে যখন আমাকে ডিভোর্স দিয়ে গৌতমের সঙ্গে দেখা করেছিল, তখন গৌতম ডিভোর্সের কাগজটা দেখে বলেছিল, তাহলে তুমি কি এবার আমাকে বিয়ে করবে? তখন আমার বউ গৌতমকে বলেছিল, হ্যাঁ, এবার আমি তোমাকেই বিয়ে করব। এত বছর ধরে তো আমি তোমার মতো ছেলেরই স্বপ্ন দেখছিলাম, যে দেখতে অনেক সুন্দর হবে, অনেক স্মার্ট হবে এবং অনেক বড় লোক হবে। আজ আমি আমার মনের মতো ছেলে খুঁজে পেয়েছি। গৌতম তখন আমার বউকে তার ওই ঝুপড়ি ঘরে নিয়ে এসে বলেছিল, তুমি এই ঘরে চিরকাল থাকতে পারবে তো? তখন গৌতমকে আমার বউ বলেছিল, তুমি আমাকে আবার এই ঝুপড়ি ঘরে কেন নিয়ে এসেছো? তোমার বাড়ি তো এটা নয়। আমার বন্ধু গৌতম তখন আমার বউকে বলেছিল, এটাই হচ্ছে আমার বাড়ি। ওই জন্যই তো বিয়ে করার আগে তোমাকে সব কিছু সত্যি কথা বলে দিতে চাই। আমার এই ঝুপড়ি ঘরে তুমি আমার সঙ্গে চিরকাল থাকতে পারবে তো? আমার বউ তখন সব কিছু সত্যি কথা জানতে পেরে গৌতমকে বলেছিল, তার মানে তুমি আমাকে ঠকিয়েছো? তোমার সাহস কি করে হলো আমাকে ঠকানোর? আমার বন্ধু তখন আমার বউকে বলেছিল, তুমি যেইভাবে এতদিন সবাইকে ঠকিয়ে এসেছো, ঠিক সেইভাবেই আজ আমি তোমাকে ঠকিয়েছি। তোমার লজ্জা করে না যে আমার বন্ধু তোমাকে এত ভালোবাসে আর তুমি তাকে ডিভোর্স দিয়ে আমার সঙ্গে বিয়ে করার কথা বলছো? আমি এতদিন তার কথা শুনে সব কিছু করেছি। শুধুমাত্র আমার বড় বাড়ি দেখে তুমি আমাকে বিয়ে করতে চাও? তুমি কি মনে করো তুমি শুধু একটা মানুষের মধ্যে সব গুণ খুঁজে বেড়াবে? আমিও তো দেখব যে তোমার মধ্যে এমন কি আছে যে তুমি তোমার মনের মতো ছেলে খুঁজে পাবে? তোমার মধ্যে তো সেরকম কোনো গুণ নেই। তুমি একটা স্বার্থপর ও নির্লজ্জ মহিলা, যে কিনা সবসময় সব জায়গাতে নিজের সুযোগ সুবিধা খুঁজে বেড়ায়। ঠিক ওই সময় আমিও সেখানে গিয়ে হাজির হয়েছিলাম এবং আমি রিচাকে বলেছিলাম, এবার তুমি কোথায় যাবে? তুমি আমার ভালোবাসার মর্যাদাটাও বুঝতে পারোনি। তোমার মতো মহিলার সঙ্গে এরকমটাই হওয়া উচিত। তোমার সঙ্গে আজ কেউ নেই। এমনকি তোমার বাবা মাও তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে। এবার তুমি কোথায় যাবে? এবার তুমি বুঝতে পারবে যে তুমি জীবনে কত বড় ভুল করেছো এবং কত মানুষকে ঠকিয়েছো। ওই সময় আমার বউ আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং আমার বন্ধুর কাছেও ক্ষমা চেয়েছিল এবং সে মাথা নত করে চুপচাপ সেখান থেকে চলে গেছিল। আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানিয়েছিলাম। ভেবেছিলাম তাকে আরেকটা সুযোগ দিব, কিন্তু আমার মায়ের ও বাবার কথা মনে করে আমি আর ওই মেয়েটাকে কোনো সুযোগ দিইনি। আমাদের আশেপাশে এইরকম মানসিকতার মানুষ থাকলে তাদেরকে অবশ্যই বোঝা উচিত যে একটা মানুষের মধ্যে কিন্তু সব রকম গুণ বা সব রকম কোয়ালিটি থাকা অসম্ভব ব্যাপার। একটা মানুষের মধ্যে কিছু না কিছু ত্রুটি খুঁজে পাওয়া যাবেই। তাই এটা কখনোই সম্ভব নয় যে একটা মানুষের মধ্যে সব রকম কোয়ালিটি দেখে তারপরেই তাকে বিয়ে করব। এই রকম মানসিকতা মানুষ থাকলে তাদেরকে যেমন করেই হোক বোঝানো উচিত। এখন আমি আমার বাবা-মায়ের সঙ্গে আছি এবং এখনও আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি। কারণ আমি তো রিচাকেই ভালোবাসতাম এবং যেহেতু রিচাকে অনেক ভালোবাসি, তাই আজও আমি তাকে ভুলতে পারিনি। তাই হয়তো মনে মনে কোথাও না কোথাও তার অপেক্ষাতেই বসে আছি। যদি সে কোনোদিন আমার কাছে ফিরে আসে এবং মাথা নত করে সে নিজের ভুল স্বীকার করে, তাহলে আমি হয়তো আবার তাকে নিজের জীবনে ফিরিয়ে আনব। ওই ঘটনাটির ২ বছর পরে রিচার সঙ্গে একদিন হঠাৎ করে দেখা হয়েছিল এবং সে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল আমি যাতে তাকে একটা সুযোগ দিই। সে যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম। আমি তাকে আবার বিয়ে করেছিলাম এবং বাড়িতে নিয়ে এসেছিলাম। তার ব্যবহার ও আচার আচরণে এতটাই পরিবর্তন এসেছিল যে আমরা কল্পনাই করতে পারিনি যে এটা সেই মেয়ে, যেই মেয়েটা একসময় নিজের সুযোগ ও সুবিধে ছাড়া কিছুই বুঝতো না। আজ আমরা দুইজনে অনেক সুখে আছি। আজ রিচা আমাকে ও আমার পরিবারকে এতটাই ভালোবাসা দিয়েছে যে আমরা বাধ্য হয়ে গেছি রিচার আগের ব্যবহারগুলো ভুলে যেতে। এবং রিচা নিজের বাবা মায়ের কাছেও ক্ষমা চেয়েছিল এবং তার বাবা মাও আজ রিচাকে ক্ষমা করে দিয়েছে।
এখন আমরা অনেক সুখে আছি এবং রিচা খুব তাড়াতাড়ি আমার বাচ্চার মাও হতে চলেছে। আসলে আমার বউ অনেক পরে বুঝতে পেরেছিল যে আমার মতো এত ভালোবাসা সে কারো কাছে পাবে না। তাই সে অনেক দেরি করে নিজের ভুল বুঝতে পেরেছিল এবং নিজের ভুল বুঝতে পেরে সে আমার কাছে ফিরে এসেছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।